আরে আপনি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে আমাকে ভয় কিসের? কে কে আছো এখানে? আমি। আরে বাবা, তুমি এখানে? চল তোকে আমি বোঝাচ্ছি কি করতে হবে ঘরের মধ্যে। আরে দরজাটা বন্ধ করে দিচ্ছি। চল। $2000 মাইনে তোর, তাই না? এনে 10 গুণ বেশি টাকা। আরে কি ব্যাপার, আজ তো আপনি আমাকে একটু বেশি ভালোবাসছেন মনে হচ্ছে। আজ একটু বেশি খুশি করে দিয়েছি। খুশি তো তুই আমাকে রোজই করে দিস না, কিন্তু এখন আর এটার দরকার পড়বে না, কেননা পরের সপ্তাহে আমি একটা বিয়ে করতে চলেছি। বিয়ে? আপনার বিয়ে? এটা কি বলছেন আপনি? মানে আপনার আমাকে আর প্রয়োজন নেই? এইটুকুই তোর জন্য যথেষ্ট। আর বুঝে নে, এর থেকে তুই আর বেশি কিছু জানার চেষ্টা করিস না। আমি ছাড়বো না। 2 বছর ধরে তোমাকে খুশি করে এসেছি, আর তুমি আমাকে ছেড়ে দিতে চাইছো? তুই যে সেবাটা আমাকে করতিস না, আজ থেকে সমস্ত সেবা করা তোর বন্ধ। এবার অন্য কেউ এসে করবে। যা বেরো, এই বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি। এই নে, এবার তুই বিয়ের জন্য প্রস্তুত। একটা কথা বলবো, আজ তোকে এত সুন্দর লাগছে, পাত্র তোকে দেখে মুখ ফেরাতেই পারবে না। নেহা, মা যখন আমাকে পার্লারে পাঠাতো রেডি হওয়ার জন্য, তখন তো কেউ হ্যাঁ বলতো না। এখন কি হ্যাঁ বলবে? তুই টেনশন নিস না, এবার আমি তোকে রেডি করেছি, সব ভালো হবে। কি কথা হচ্ছে দুজন বন্ধুর মধ্যে? কিছু না আন্টি, এই এমনি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। নেহা, রান্নাঘরে গিয়ে দেখ তো খাবার তৈরি হয়েছে কিনা। আচ্ছা আন্টি। দেখ মোহিনী, তোর জন্য কত সম্বন্ধ এসেছে, কিন্তু টাকা না থাকার জন্য সব সম্বন্ধ বাতিল হয়ে গেছে। কিন্তু আজকে যে সম্বন্ধটা আসছে, এদের অনেক সম্পত্তি আছে আর এরা খুব ভালো মানুষ। ওরা কিন্তু কিচ্ছু ডিমান্ড করেনি, ওরা শুধু একটি ভালো সর্বগুণ সম্পন্ন মেয়ে চেয়েছে, ঠিক আছে? আর শোন, ছেলেটাও খুব ভালো। যদি ওরা জিজ্ঞাসা করে ছেলে কেমন লাগলো, তাহলে ভালো বলবি, লজ্জা পাস না। হ্যাঁ, আমি আসছি। নিন না দাদা, চাটা নিন। হ্যাঁ, নিন না। আরে সুরেশ বাবু, চা তো যখন তখন খাওয়া যাবে, আপনি মেয়েকে ডাকুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুমিত্রা, মোহিনী গেল কোথায়? ডাকো ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। মা নেহা, মোহিনীকে নিয়ে এখানে আয়। কেমন আছো মা? হ্যাঁ নমস্কার, আমি ঠিক আছি। নমস্কার নমস্কার। এ আমার ছেলে অরুণ। এখনকার যুগ এত মডার্ন হয়ে গিয়েছে না, তো আমি বললাম তুইও সাথে চল, সামনাসামনি তুইও দেখে নিবি। বাবা অরুণ, তুমি ঘরের মধ্যে কালো চশমা পরেছো কেন? ওই আন্টি, আমার চোখে ইনফেকশন হয়ে গেছে, সেই জন্য। চোখে একটা ইনফেকশন হয়ে গেছে। আরে সুমিত্রা, তুমিও যে কি সব কথা বলো না। জানেন তো, আমরা খুব সাধারণ মানুষ, আপনার প্রতিপত্তির সামনে আমরা কিছুই নই। সত্যি এটা আমাদের খুব সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এলেন। বাবা অরুণ, আমার মেয়েকে তোমার কেমন লেগেছে? খুব ভালো আন্টি। আরে কোনো ব্যাপার নয়। আরে
অরুণ, বাবা তোমার প্যান্টে তো চা পড়ে গেল। যাও ওয়াশরুম থেকে ধুয়ে এসো। মোহিনী, যাও ওকে নিয়ে যাও। বাবা, আমি মিথ্যা বলে বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না? তোর এত বড় সাহস যে তুই আমার সিদ্ধান্তের উপরে মুখ চালাচ্ছিস? দাঁড়া, তুই এমনি মানবি না। বাবা বাবা বাবা, প্লিজ মেরো না। বাবা, তুমি যেটা বলবে আমি করব। কি বলছিস? হ্যাঁ বাবা। একটা কথা মাথায় রাখবি, যদি একবারের জন্য ওরা বুঝে ফেলে তুই দেখতে পারিস না, আর তুই যদি কোনো ভুল করে বসিস তাহলে তোকে আমি শেষ করে ফেলে দেবো। কি ভাবছো বাবা? যাও ওয়াশরুমে যাও। অরুণ, বাবা নিজের জায়গায় বসো। আরে দাদা, বাড়িতে গিয়ে ধুয়ে নেবে, এমন কেন ব্যস্ত হচ্ছেন? প্যান্টটাই তো শুধুমাত্র গেছে। আপনাদের মেয়ে আমার খুব ভালো লেগেছে। শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। আজ্ঞা করুন না। আমি বলতে চাইছি যে বিয়েটা যেন এ সপ্তাহেই হয়। বেশি আমাদের লোক দেখানো আড়ম্বর তো করতে চাই না। আমি চাইছি যে বিয়েটা আমাদের বাড়িতেই হোক। ব্যাস, আপনি শুধু মেয়েকে নিয়ে আসুন আর বিয়েটা সম্পন্ন করুন। আচ্ছা, আপনি যেমনটা বলবেন। এখন আমাদের আজ্ঞা দিন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চল বাবা, চল। ভগবান তো মোহিনীর কপাল একেবারে খুলে দিলেন। তুমি দেখো, এত তাড়াতাড়ি আর এইরকম বিয়ে আমার কিন্তু ঠিক লাগছে না। তুমিও না কিসব উল্টো পাল্টা চিন্তা আনছো মাথায়। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের সব প্রস্তুতি করে ফেলো। এর থেকে ভালো সম্বন্ধ আমরা মোহিনীর জন্য আর পাবো না। এত বড় বংশ, কত প্রতিপত্তি। বাবা, ভুল হয়ে গেছে আমার। আমি বুঝতে পারিনি একদম। ওই চায়ের কাপ তো পড়ে যেতেই পারে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। আরে 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 আরে, কাঁদিস না রে বাবা, কাঁদিস না। আয়, এখন আর তোকে আমি মারবো না, এদিকে আয়। আরে এখন তো তোর বিয়েও ঠিক হয়ে গেছে, আর এখন তো বংশের জন্য উত্তরাধিকারও পেয়ে যাব। সত্যি কথা বলবো, আমি এই উত্তরাধিকারের জন্যই সমস্ত মিথ্যে কথা বলেছি। আর তুই চিন্তা করিস না, আমি তোর হবু স্ত্রীকে বিয়ের পর সব কিছু সত্যি সত্যি বলে দেব। ঠিক আছে? ঠিক আছে বাবা, যেমনটা তুমি ভালো বুঝবে। তুই আমাকে জিজ্ঞাসা করবি না তোর বিয়ে করাবো দেখতে কিরকম? কেমন দেখতে বাবা? দেখতে কিরকম? খুবই সুন্দর দেখতে, বড় বড় চোখ, ফর্সা চেহারা, গোলাপের মতন ঠোঁট, পাতলা সুঠাম দেহ, খুবই সুন্দরী দেখতে ওকে। ওম গণেশায় নমো, ওম গণেশায় নমো, ওম গণেশায় নমো। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম। ছেলে এবং মেয়ে 7 পাকের জন্য দাঁড়িয়ে পড়ুন। উনি তো বলেছিলেন ওনার বিয়ে, কিন্তু ইনি তো অরুণ বাবু। কি করতে চাইছে এরা? বেঁচে থাকো। এতদিন পর্যন্ত বাড়িটা ফাঁকা ছিল,
আর আজ থেকে ভরে উঠল। বিয়ের সম্পর্ক পাকা করার জন্য ছলনা বা মিথ্যের আশ্রয় নেওয়া নতুন কিছু নয়। আমাদের সমাজে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা দেখা যায় যেখানে বিয়ের আগে মিথ্যে বলা হয়েছে বা জরুরি তথ্য লুকোনো হয়েছে। কিন্তু এখানে মোহিনীর সঙ্গে যা ঘটছিল সেটা সব সীমা অতিক্রম করে গেছিল। দুঃখজনক একটা অপরাধ, একজন দৃষ্টিহীন ছেলের সত্যিটা লুকিয়ে তার বিয়ে দেওয়া, এটা কোনো সামান্য মানুষ নয়, বরং একজন ধূর্ত অপরাধী করতে পারে। নমস্কার, আমি গিরিশ চ্যান। ক্রাইম অ্যালার্টের আজকে এই নতুন এপিসোডে আমরা আপনাদের সামনে এমন একটা গল্প নিয়ে এসেছি যেটা দেখে আপনারা অবশ্যই ভাবতে বাধ্য হবেন যে আমরা কাকে বিশ্বাস করব আর কাকে নয়। রঞ্জিত যা করছিল তা অবশ্যই মনুষ্যত্বকে লজ্জা দেওয়ার মতো কাজ। ধনী বাড়ি থেকে সম্পর্ক এলে মেয়ের বাড়ির লোকেরা খুব একটা খোঁজ খবর নেন না। তাদের কাছে ছেলের বাড়ির ধন সম্পদ ও সম্পত্তি মেয়েটির সুরক্ষার গ্যারান্টি হয়ে ওঠে। কিন্তু এটা সত্যি নয়, আর এখানেও ঠিক এরকমই ঘটছিল। মোহিনী সত্যিটা আন্দাজি করতে পারেনি যে অরুণের সত্যিটা ওর আর ওর পরিবারের কাছ থেকে লুকোনো হচ্ছিল। কিন্তু এখানে কেবল একটাই মিথ্যে ছিল না, শ্বশুর রঞ্জিতের খারাপ দৃষ্টিও ছিল মোহিনীর ওপর। আর মোহিনী এই মিথ্যে ও ছলনার কথা জানত না, অথচ এই বাড়িতে সুখী বিবাহিত জীবনের স্বপ্ন নিয়ে এসেছিল। কিছু চাই তোমার? না, বাবা অরুণ, তুই ফুলশয্যা কাটাতে পারবি না। এই শুভ কাজটা আমার হাতেই হবে। একটা কথা বলবো? হ্যাঁ, আমাকে কেমন লাগলো তোমার বললে না? তুমি ভীষণ সুন্দর দেখতে। এমন সুন্দর বড় চোখ, ফর্সা রং, গোলাপি ঠোঁট, সরু পাতলা কোমর। ওষুধটার কাজ কখন থেকে শুরু হবে? এতক্ষণ তো নিশ্চয়ই কাজ হয়েছে। কি হলো? আমার ঘুম পাচ্ছে। অনেক পরিশ্রম হয়েছে না, ঘুমোতে চাইছি। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম আসছে, আমিও শুয়ে পড়বো এক্ষুনি। কি সুন্দর দেখতে। বাবা অরুণ, এই মেয়েটা তোর কোনোদিন জুটবে না রে। একে তো আমি আমার পার্মানেন্ট কাজের জন্য নিয়ে এনেছি। এ আমাকে মুগ্ধ করে দিয়েছে। মোহিনী, আমার মোহিনী। তুই চিৎকার করা শুরু কর। ঠিক আছে। মোহিনী, মোহিনী তুমি কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে তোর কি হয়েছে রে বাবা? আরে কি হয়েছে রে বাবা?
আরে তুই সামনে কি করে চলে এলি? অরুণ, আমার চোখে কিছু পড়েছে। কি হয়েছে? আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাবা কি হয়ে গেল? কিচ্ছু দেখতে এসব পাচ্ছি কি না। বলছে? আরে আমি এই গাছের ছাড়ায় ওষুধটা দিতে যাচ্ছিলাম, যেটাতে পোকামাকড় মরে। ও তখনই চলে এলো আর ওটা চোখের মধ্যে চলে গেল, আর এখনো ও কিছু দেখতে পাচ্ছে না। এই আবার কি ধরনের ওষুধ? অরুণ, অরুণ তুমি ঠিক আছো তো? আমার চোখ। চলো আমরা ডক্টরের কাছে যাব। আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে না যাচ্ছি। বাবা, আমিও যাব আপনাদের সাথে। আরে মোহিনী, তুমি বাড়িতে থাকো, আর কেউ এলে দরজাটা খুলে দিও না। আমি ওখানে গিয়ে তোমাকে ফোন করব, ঠিক আছে? এই নাও, ধরো। আমার আস্তে চোখ। চলো, চল চল চল। যা ঢোক, আরাম করে শুয়ে যা ভেতরে। বাবা, আমরা এত বড় লোক, তুমি যদি ওকে বলেও দিতে যে আমি চোখে দেখতে পাই না, তাহলে ও আমাকে বিয়ে করে নিত। তুমি এগুলো কেন করছো বাবা? তুই তোর মাথাটা একটু কম খাটানোর চেষ্টা কর, নাহলে আবার বেড খুলতে হবে। আরে বিয়ের আগে বলা হয়নি তো এখন বলে দেবো। যেরকম যেরকম আমি বলবো তুই সেরকমই করে যা, সেটাতেই তোর মঙ্গল হবে। আরে বৌদিমণি, আপনি কে? আমি কি ভিতরে আসতে পারি? কার সঙ্গে দেখা করবেন? আরে বৌদিমণি, আমি এখানে কাজ করতাম, আপনাকে কিছু বলার আছে, একবার আমাকে ভিতরে আসতে না দিন। না, এখন বাড়িতে কেউ নেই, তুমি পরে আসবে। আরে বৌদিমণি, আমার কথা। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। হ্যালো, হ্যাঁ বাবা। মোহিনী, খবর খুব ভালো না। আমি অরুণকে নিয়ে বাড়িতে আসছি, ওকে? মোহিনী, বের করো। অরুণ, অরুণ, ব্যান্ডেজ? বাবা ব্যান্ডেজ কেন? আরে তুমি ভেতরে চলো বলছি। আয় বাবা, আস্তে করে ধরো। তুমি ঠিক আছো তো? চল বাবা, চল বস। অরুণ, মোহিনী, অরুণ তুমি ঠিক আছো তো? বাবা কি বললো ডক্টর? আরে কি বলবো, কাল ওর চোখের পটি খোলা হবে, তখন বোঝা যাবে এর দৃষ্টিশক্তি পাবে কিনা। নাহলে যতক্ষণ ডোনার না পাওয়া যাবে অরুণ দেখতে পাবে না। কি? এসব কি করে হয়ে গেল? এসব কি করে হয়ে গেল অরুণ? মোহিনী, আমি এই বাড়িতে এলাম আর এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমি অশুভ এই বাড়ির জন্যে। আমাকে ক্ষমা করে দাও অরুণ। না মোহিনী, আমাকে ক্ষমা না করে দাও। মোহিনী। আরে সামলে নে মা, সামলে নে। বাবা, একটা কাজ করো, আর ওকে ভেতরে নিয়ে যাও, আর ওকে দুধ খাওয়াতে ভুলো না। আর শোনো, তোমার বাড়ির লোককে ওই কথা জানিও না, না হলে ওরাও খুব দুশ্চিন্তার মধ্যে পড়বে। হ্যাঁ ঠিক আছে, আমি কিছু বলবো না। যাও যাও, ওকে নিয়ে যাও ঘরে। এসো অরুণ। মোহিনী, যাও মা। এবার আস্তে আস্তে চোখটা খুলুন। কিছু দেখতে পাচ্ছেন আপনি? আমি কিছু দেখতে পাচ্ছি না ডাক্তার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। অরুণ, অরুণ তুমি ঠিক আছো তো? মোহিনী, এ আবার কি হলো? এবার আমি কিভাবে বাঁচবো? ডাক্তার বাবু, অরুণ কি আর কখনো দেখতে পাবে না? আপনারা চিন্তা করবেন না, আমি ডোনারের ব্যবস্থা করছি।
কিন্তু কম করে 4 থেকে 6 মাস লাগবে। আপনারা আমার উপর ভরসা রাখুন, অরুণ আবার দেখতে পাবে। ডাক্তারবাবু, পয়সার কোনো কমতি নেই আমার কাছে, ব্যাস আবার অরুণ যেন দেখতে পায়। ব্যাস আপনি যেভাবে হোক একটা ডোনারের ব্যবস্থা করুন। অরুণ, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে আছি। চলুন আসুন, আপনাকে আমি বাইরে এগিয়ে দিয়ে আসছি। ডাক্তারবাবু, খুব দারুণ অ্যাক্টিং করেছেন আপনি, কিন্তু একটা কথা, কেউ ঘুণাক্ষরেও যেন জানতে না পারে। এই নিন। স্যার, সেই জন্যই তো আপনার থেকে টাকা নিচ্ছি। ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানতে পারবে না। আপনার কাছে আমি এটাই আশা করি। আমি তাহলে চলি। আসুন। হ্যাঁ মা, এখানে সব ঠিক আছে। তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি মা, শুধু তোকে মনে পড়ে। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ, কিরে ওরা খুব ভালো না? হ্যাঁ মা, সবাই এখানে খুব ভালো, শুধু তোমার কথা খুব মনে পড়ে। তাহলে তোরা আয় না কিছুদিনের জন্যে আমাদের সাথে দেখা করতে। হ্যাঁ মা, আসবো। এখনই না, কিছুদিন পরে আসবো। বৌমা, কেটে দাও। আমি পরে কথা বলছি মা। মনে হয় খুব ব্যস্ত আছে। ও বলল কিছুদিনের মধ্যে আসবে এখানে। আরে এত বড় একটা পরিবারে গেছে, বিজি তো থাকবেই। একটা কাজ করি বরং, আমরাই ওখানে চলে যাই। হ্যাঁ, এটা ঠিক বলেছো সাহেব শুনেছো না তুমি? বাবু, আমি এসেছিলাম, কিন্তু বৌদিমণি আমাকে বাড়িতে ঢুকতে দেননি। বাবু, আমি আবার কাজ করতে চাই। আরে, আমি বলেছি না এখন তোমার আর দরকার নেই। আমি এই বাড়িতে 2 বছর ধরে কাজ করেছি, আপনার দেখাশোনা করেছি, অরুণ বাবুর দেখাশোনা করেছি। মানে অরুণকে সামলেছো? কি বলতে চাইছো তুমি? দেখো সুলোচনা, তোমাকে এখন আর দরকার নেই। আমি বলেছিলাম না তোমাকে। এই নাও, গিয়ে বাড়ির জন্য কিছু মিষ্টি টিষ্টি নিয়ে যেও। যাও। বৌমা, এই তরকারিটা একটু লবণ কম মনে হচ্ছে। গিয়ে রান্নাঘর থেকে একটু লবণ নিয়ে এসো। হ্যাঁ। এই নিন বাবা। থ্যাংক ইউ। অরুণ, তুমি খাবার খাচ্ছ না কেন? দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দাও। না না, আমি পারি নিজে হাতে খেতে, আমি খেয়ে নেব। ঠিক আছে।
অরুণ, 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 ওঠো না। আরে কি হয়েছে মোহিনী? আসলে কালকে রাতে আমাদের মধ্যে কিছু হয়েছিল নাকি? মানে? মানে আমাদের দুজনের মধ্যে কিছু কিছু হয়েছিল? না তো, কিছুই হয়নি তো। কাল রাতে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো? কিছু না, আমার মনে হলো। তুমি শুয়ে পড়ো, আমি আসছি এখন। আচ্ছা শোনো, বাবা যদি অফিসে না যায়, গিয়ে ওনাকে চা দিয়ে এসো। ঠিক আছে। যাও। বাবা মনে হয় অফিসে চলে গেছেন। হে ভগবান, এটা তো আমার কানের দুল, এখানে কি করে এলো? এসো, বসো বসো। বৌমা, তুমি কিছু খাচ্ছ না? হ্যাঁ মানে আজ আমার খিদে পায়নি, কেন কে জানে, মাথাটা খুব ধরে আছে। আরে একটু তো খেয়ে নাও। ঠিক আছে, আমি রুমে গিয়ে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, নিজের ঘরে গিয়েই খেয়ে নাও। অরুণ, খেয়ে নে বাবা। হ্যাঁ বাবা। তুমি জেগে আছো কি করে? জানোয়ার, তোর দেওয়া খাবার আমি ফেলে দিয়েছিলাম। তোর মধ্যে আমি আমার নিজের বাবাকে দেখেছিলাম, কিন্তু তুই তুই তো কারো শ্বশুর হওয়ার যোগ্য নস রে। জানোয়ার তুই একটা, তুই আমার সম্মান নষ্ট করেছিস। তোকে তো এবার আমি প্রাণে মেরে দেবো, আমি পুলিশের কাছে ঠিক ধরিয়ে দেবো। আরে কি করেছে তোর স্বামী? ও তো ছোটবেলা থেকে অন্ধ, দেখতে পারে না। আরে ও তো আমার দয়ায় বেঁচে আছে। আর যদি তুই জেলে পাঠানোর কথা বলিস, তখন হবে না, যখন তুই এই বাড়ি থেকে বাইরে যেতে পারবি। ছাড়।
দেখ, এখন তোর কাছে একটাই রাস্তা, হয় তুই নিজের ইচ্ছায় চুপচাপ আমার কথা শোন, না হলে আমি তোর সাথে রোজ ঠিক এইভাবেই জবরদস্তি করব, বুঝেছিস? ছাড়ো আমাকে, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে, ছাড়। শ্বশুর মশাইকে আমাদের সমাজ ও সংস্কৃতিতে অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে, অথচ এখানে এই শ্বশুর শয়তানির সব সীমা লঙ্ঘন করে গেছিল। রঞ্জিত ওর দৃষ্টিহীন ছেলের বিয়ে কেবল এই কারণেই দিয়েছিল যাতে ওর নোংরা উদ্দেশ্যগুলো পূরণ করতে পারে। ও ওর একমাত্র ছেলের বউয়ের সম্মান নিয়ে খেলা করছিল। মোহিনীর সামনে রঞ্জিতের আসল চেহারা প্রকাশ পেয়ে গেছিল, কিন্তু এখন ও পুরোপুরি ওর জালে আটকে গেছিল। ওকে ধর্ষণ করা হয়েছিল। ও তাহলে কিভাবে বেরোবে এই জাল থেকে? ওর দৃষ্টিহীন বর কি মোহিনীকে ওর বাবার হাত থেকে বাঁচাতে পারবে? এটা বাড়ি নয়, এমন একটা চক্রব্যূহ যেখানে কোনো বাইরের লোক ভেতরে আসতে পারতো না। তাহলে এই অবস্থায় কে সাহায্য করবে মোহিনীকে? নমস্কার দাদা। নমস্কার নমস্কার, কেমন আছেন আপনারা? ঠিক আছে, আপনি কেমন খুব আছেন? ভালো। হ্যাঁ, আমি ভালোই আছি। আসলে মোহিনীর ফোনটা বন্ধ পাচ্ছিলাম, ভাবলাম এসেই দেখা করে যাই। ও আপনাদের বলেনি কিছু? কি ব্যাপারে? আসলে অরুণ আর ও 1 মাসের জন্য বিদেশে গেছে, হনিমুনের জন্য, আর ওখানে তো ফোন চলবে না। ও, আপনি ঠিকই বলেছেন, আর আমরা ওদেরকে নিয়ে শুধু শুধু চিন্তা করছিলাম। আসলে আমি অফিসে যাচ্ছিলাম, কিন্তু আপনারা চাইলে ভেতরে যেতে পারেন, টিফিন করে যান। না না, আরে ঠিক না, আছে না। দাদা। মেয়ের ঘরে তো আমাদের জলস্পর্শও করতে নেই। আরে ছাড়ুন তো, জল আমরা খাবারটা যাই। খেয়ে যান। আরে না 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 না, হ্যাঁ, আমরাও হ্যাঁ, যাই একদম, আজকে। আমরা আসছি। আচ্ছা আচ্ছা, নমস্কার। ঠিক আছে, নমস্কার। অরুণ, আমার কথা মন দিয়ে শোনো। তোমার ডান দিকের একটা ড্রয়ারে পেন আর পেপার রাখা আছে হয়তো। যদি আছে তাহলে আমাকে তাড়াতাড়ি দাও, কেউ চলে আসার আগে। আরেকটু এগো, আরেকটু এগো, তাড়াতাড়ি, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোলো খোলো ওটা। দেখো ওখানে আছে নাকি পেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই, এটাই দেখো, পেনও আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই দাও, দাও আমাকে দাও। আমার দিকে এগিয়ে এসো, এসো, আরেকটু এগিয়ে এসো, আরো এগিয়ে এসো, ডান দিকে, ডান দিকে। পেয়েছি। কি দরকার ছিল তোর আমার বিরুদ্ধে যাবার? আর এখন নিজের অবস্থাটা দেখতে পাচ্ছিস কি হয়েছে তোর সাথে? আরে এর সাথে কি তোর কোনো জন্মের সম্পর্ক আছে যে তুই আমার বিরুদ্ধে গিয়েছিস? কি অবস্থা করে রেখেছো বলো তো নিজের। কিন্তু একটা কথা, এই অবস্থাতেও তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আমার কথা আগে শুনলে
এরকম হতো না। চলো ওঠো, এখন এখন তোমার এখান থেকে ওঠার সময় হয়ে গেছে। আমি কোথাও যাব না। ঠিক আছে, যেও না। তুমি জানো তোমার এই স্বামীর এমন অবস্থা করব না যে সারা জীবন তোকে মনে রাখবে। না না, আপনি এরকম করবেন না, দয়া করে অরুণকে কিচ্ছু করবেন না প্লিজ। কেন এত জেদ করছিস তুই? দেখো, একটা কথা শোনো, তোমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি চাইলে এখানে রানী হয়ে থাকতে পারবে, এটা তো তোমার সাথে হতেই থাকবে, তুমি চাও বা না চাও। ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। অরুণকে কিছু করবেন না প্লিজ, ওকে এভাবে বেঁধে রাখবেন না প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি তোমাদের দুজনের দড়ি খুলে দিচ্ছি, তোমরা দুজন স্বাধীন হয়ে ঘুরবে, কিন্তু এই কামরার মধ্যেই বন্দি থাকবে, বন্দি। মোহিনী শোনো, আমার একটা প্ল্যান আছে, শোনো। কি হয়েছে? আসলে খিদে পেয়েছে, খাবার বানাতে যাব। আপনার জন্য বানিয়ে ঠিক দেব। আছে, যাও। বাবা আপনি এসব এসব কি করছেন আপনি? আরে বাবা বাবা ছাড়ুন কি আমাকে। বলে যাচ্ছ? রঞ্জিত ডার্লিং বলো, রঞ্জিত ডার্লিং। আর জানো, তুমি আমার কথা শুনে খুব ভালো কাজ করেছো, বুঝেছো? চলো এখন জলখাবার নিয়ে আমার কাছে চলে এসো। হ্যাঁ বাবা। আবার বাবা? ওই আমাকে রান্নাটা করে নিতে দিন। হ্যাঁ, এটাও সত্যি, এসব কাজ তো রাতেই বেশি ভালো হয়। সুমিত্রা, শোনো, আমি যে মোবাইলটা ওখানে দেখেছিলাম সেটা কোথায় গেল? আমি তো জানি না। তুমি এখনো জানো না? না না, আমি আবার জিজ্ঞাসা করছি, ওখানে মোবাইল রেখেছিলাম, কোথায় গেল? আমি সত্যি কথা বলছি, আমি তো জানি না। আমি তো আপনার জন্য রান্না করতে গেছিলাম, আমি জানি না। এটা কি? এটা কি? কিছু না, কিছু না। বের করো ওটাকে, বের করো, বাইরে বার করো, বের করো, দেখাও। মোবাইল লুকিয়েছিলে? এর মধ্যে তুমি বাবাকে ফোন করোনি তো? আরে বাবা বাবা ছাড়ুন কি আমাকে। বলে যাচ্ছ? রঞ্জিত ডার্লিং বলো, রঞ্জিত ডার্লিং।
এটা তুই কি করেছিস? সব ভিডিও করেছিস তুই? আমি আজ তোকে শেষ করে ফেলবো। ব্যাস বাবা, অনেক মেরেছো তুমি। ছাড়, ছাড়ো, অনেক হয়েছে। আর তোমাকে মোহিনীকে মারতে দেব না। ছাড়। অনেক হয়েছে। আজকে আমি এই দুটোকে শেষ করে ফেলবো। গিরগিটি মতন রং বদলাস, তাই না তুই? মোহিনী, তুই তো আমার সাথে শুতে পর্যন্ত রাজি ছিলিস। এটা তোর প্ল্যান ছিল, তাই না? তোকে আমি শেষ করে ফেলবো। এই, ছেড়ে। ধরে ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি বলছি আইনকে নিজের হাতে তুলে নেবেন না। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। আরে কেমন বাবা তুমি! একজন বাবা তার সন্তানের জন্য নিজের খুশি বিসর্জন দিয়ে দেয়, কিন্তু তুমি তো বাবার নামে কলঙ্ক। তুই কি করেছিস? তুই তো কিছুই করতে পারিস না। তোকে সামনে রেখে নিজের আনন্দ করার জন্য একে এনেছিলাম, নিজের আনন্দের জন্য এনেছিলাম। একটা মেয়ে যখন তার বাবার বাড়ি ছেড়ে তার স্বামীর বাড়িতে আসে, তো নিজের শ্বশুরের মধ্যে তার বাবাকে খোঁজার চেষ্টা করে। আর তুই এত পবিত্র একটা সম্পর্ককে কলঙ্কিত করে দিলি। প্লিজ দেখুন, আপনি আইনকে নিজের হাতে তুলে নেবেন না। পুলিশকে নিজের কাজ করতে দিন। ছেড়ে দাও বাবা, অনেক দেরি হয়ে গেছে। এখন শেষ হয়ে গেছে তোমার মেয়ে। যদি তুমি চোখ বন্ধ করে ওনার আনার সম্বন্ধটা না মেনে নিতে, একটু যদি ওদের সম্বন্ধে খোঁজ খবর নিতে, তাহলে তোমার মেয়ে আজ এই অবস্থায় থাকতো না। মারে, আমাকে তুই ক্ষমা করে দে মা। এদের প্রতিপত্তি আর সম্পত্তি আমি অন্ধ করেছিল। আমাকে ক্ষমা করে দে। চলুন। শেষ পর্যন্ত রঞ্জিতের অপরাধ শেষ হলো। অরুণ আর মোহিনী ওর অত্যাচার থেকে স্বাধীন হলো। আর এসব এজন্যই সম্ভব হলো কারণ মোহিনী সাহস হারায়নি। কখনো কারুর সঙ্গে সম্পর্ক স্থাপন করার আগে ভালো করে খোঁজ খবর নেবেন। অরুণ দৃষ্টিহীন ছিল, কিন্তু মোহিনীর মা বাবা চোখ থাকা সত্ত্বেও অর্থের চাকচিক্যে অন্ধ হয়ে গেলেন। সেই জন্য তারা বিয়ের কথা পাকা করার আগে না তো কোনো খোঁজ খবর নিতে চেয়েছেন, আর না তো কোনো তথ্য অনুসন্ধান করেছেন। যদি তারা রঞ্জিতের অর্থ দেখে তাতে প্রভাবিত না হয়ে তার আর অরুণের ব্যাপারে খোঁজ খবর নিতেন, তাহলে হয়তো মোহিনী এই জঘন্য অভিজ্ঞতা থেকে বেঁচে যেত। বন্ধুরা, অনেক সময় আমাদের একটা ছোট ভুল অনেক বড় সমস্যার জন্ম দেয় আর আমাদের অপরাধের শিকার করে তোলে। এর সঙ্গেই আমি গিরিশ চায়ন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।